হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকদিন অপেক্ষা করার পরে ফাইনালি বন অ্যাপিটিট ইয়োর ম্যাজেস্টি দ্য টাইটান শেফের 11 নম্বর এপিসোড পাবলিশ হয়ে গেছে। চলুন দেরি না করি আমরা এক্সপ্লেনেশনটি দেখে আসি। এপিসোড 11 স্টার্টিংয়ে আমাদেরকে সেই পূর্বের এপিসোডের কিসিং সিনটাকে দেখানো হয়। এখানে জিয়ং মহারাজকে সরিয়ে দিয়ে বলে, মহারাজ এসব ঠিক নয়, আমাকে ক্ষমা করবেন। মহারাজ বলে, কি হয়েছে? তুমি কি আমাকে পছন্দ করো না নাকি? জিয়ং বলে, এমনটা নয়। মহারাজ বলে, তাহলে তুমি আমার কাছ থেকে নজর কেন লুকাচ্ছ? এদিকে আমার দিকে তাকাও, কি হয়েছে আমাকে বলো। জিয়ং বলে, আপনি তো জানেন আমি এই যুগ থেকে বিলং করি না। আমি যেখান থেকে এসেছি সেই দুনিয়া একদম আলাদা। সেটাকে ছেড়ে এখানে থাকা আমার জন্য অনেক কষ্টকর হবে। মহারাজ তখন বলে, তুমি যদি তাই চাও তাহলে আমি চাইবো যেভাবে তুমি একদিন তোমার ওই যুগ থেকে আমার কাছে চলে এসেছিলে সেভাবেই তুমি আবার আমার কাছে ফিরে আসো। জিয়ং বলে, আমি অবশ্যই ফিরে আসবো, কিন্তু আপনাকে প্রমিস করতে হবে যে আপনি অত্যাচারী হবেন না। মহারাজ বলে, তোমার কি আমাকে অত্যাচারী মনে হচ্ছে নাকি? এটা বলে মহারাজ একটি হাসি দেয়। জিয়ং তখন মনে মনে বলে, প্লিজ এভাবে হেসো না। তোমাকে ভুলিয়ে আমাকে তো নিজের যুগেও যেতে হবে, এমনটা হলে আমি যেতে পারবো না। এরপরে সিন এখান থেকে শিফট হলে আমরা মহারাজকে নিজের কক্ষে দেখতে পাই। প্রত্যেক রাতের মতো আজও মহারাজ মাঙ্গুনরোকে লেখালেখি করছিল। আজ মহারাজ জিয়ং এর বানানো সেই প্রথম খাবারের ডিশটির ব্যাপারে লিখছিল, যেটা নাম ছিল বেবেম্বাপ। কিন্তু মহারাজ এটিকে একটি আকর্ষণীয় নাম দিতে পারছিল না। তখনই তত্ত্বাবধায়ক তার কাছে আসলে সে তত্ত্বাবধায়ককে দেখায় যে সে এই ডায়েরিতে জিয়ং এর বানানো সকল খাবারগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে রেখেছে। আর এটার বেবেম্বাপ নামের যে খাবারটি আছে এটা সে কোনো একদিন জিয়ং এর জন্য বানাতে চায়। সিন কাট হলে আমরা জিয়ংকে তার ঘরের সামনে বসে থাকতে দেখি। সে মহারাজের কথা ভাবছিল। মহারাজ তাকে বলেছিল, আমি তোমার জন্য অপেক্ষা করব। এমন সময়ে গিলগাম বেরিয়ে এসে বলে, আপু আপনি এখানে কি করছেন? জিয়ং বলে, কিছু না, আমার এমনি ক্লান্ত লাগছিল, এজন্য আমি এখানে বসে আছি। আচ্ছা গিলগাম, যদি আমি ফিরে যাই তুমি কি আমার সাথে যেতে চাইবে? গিলগাম এখানে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে বলে, হ্যাঁ আমি অবশ্যই যেতে চাইবো। জিয়ং বলে, এত ভেবেচিন্তে কেন বলছো? তুমি কি যেতে চাও না নাকি? তুমি তো বলেছিলে সবসময় তুমি আমার সাথে থাকতে চাও। গিলগাম বলে, হ্যাঁ অবশ্যই আমি আপনার সাথে থাকতে চাই, কিন্তু নতুন জায়গা, নতুন পরিবেশ, আমি কি করব আমি বুঝতে পারছি না। তখনই আকাশে তারা খসে পড়তে দেখা যায়। তারা দুজনই তখন যার যার মতো উইশ করতে থাকে। এরপরে রাজমাতার জন্মদিনের দিন চলে আসে। তারা সবাই রান্না বান্না করছিল। জিয়ং এখানে জানতে পারে যে রাজমাতা অনেক দিন ধরে মাংস খেতে চায় না, যার কারণে তারা অনুষ্ঠানে মাংস পেশ করতে পারবে না। কিন্তু একটি শাহী অনুষ্ঠান মাংস ছাড়া কিভাবে হতে পারে? জিয়ং তখন চিন্তা ভাবনা করে, এমন কোন উপকরণ আছে যেটা মাংস নয় কিন্তু মাংসের মতো। জিয়ং চিন্তা ভাবনা করে একটি আইটেম খুঁজে পায়, সেটি হচ্ছে সয়াবিন। সে সিদ্ধান্ত নেয় সয়াবিন দিয়ে খাবার আইটেম বানাবে। এর পরের দৃশ্যে আমরা রাজমাতার কক্ষ দেখতে পাই। এখানে রাজকুমার ছিমিয়ং রাজমাতাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এরপরে এখানে সখী কাং জবরদস্তি ঢুকে পড়ে। বাকি সখীরা বলে, তুমি এত নির্লজ্জ কিভাবে হতে পারো? তুমি কেন অনুমতি ছাড়া রুমে ঢুকেছো? তোমার পার্সোনাল কোর্টলেডি রাজকুমার ছিমিয়ংকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, এজন্য তোমার ঘরে থাকাটাই বেটার হবে। সখী কাং বলে, আপনারা দয়া করে আমার কথা বিশ্বাস করুন, এই ষড়যন্ত্রের পেছনে আমি ছিলাম না। রাজমাতা তখন বলে, দেখো মিথ্যে কথা কখনো লুকিয়ে থাকে না, সত্য কখনো না কখনো সামনে চলেই আসে। কিন্তু আজকে যেহেতু একটি শুভ দিন, সেহেতু তুমি আমাকে শুভেচ্ছা জানিয়ে নিজের কক্ষে চলে যাও, বাইরে ঘোরাঘুরি করা ঠিক হবে না। খাং মকজু তখন রাজমাতাকে উইশ করে কিছু মসলিন কাপড় সেখানে রেখে যায়। পরের দৃশ্যে রাজকুমার জেসং এবং অন্যান্য প্রতিমন্ত্রীদেরকে দেখানো হয়। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি তারা রাজমহলদের সৈনিকদের সাথে তাদের বিদ্রোহী সৈনিকদেরকে বদলে দিয়েছে এবং পত্রকার ই ছাংইউন, যে কিনা মহারাজের মায়ের খুনিদেরকে খুঁজছিল, তার পরিবারকে জঙ্গলের মধ্যে আটক করে রাখা হয়েছে, যাতে কোনো প্রকার গড়বড় হলে তাদেরকে মেরে ফেলা যায়। এবং জঙ্গলে বিদ্রোহী মোতায়েন করা হয়েছে, যাতে করে তারা সঠিক সময়ে অ্যাটাক করতে পারে। অর্থাৎ তারা এখানে সম্পূর্ণ রকমের প্রস্তুতি নিয়ে নিয়েছিল। রাজকুমার জেসং এরপরে রাজমাতার কাছে দেয়। সে রাজমাতাকে একটি চিত্র উপহার দেয় এবং বলে যে, রাজমাতা আমি আপনার দীর্ঘ আয়ু কামনা করছি এবং প্রতিযোগিতায় আমার দ্বারা যে ভুলটি হয়েছিল সেটার জন্য আমি অনেক লজ্জিত। কিন্তু রাজমাতা এখানে তার এই মিষ্টি মিষ্টি কথায় গলে না। রাজমাতা বলে যে, তুমি যে ভুলটি করেছিলে এই ভুলের জন্য আমরা জিংস্যাং ভান্ডারকে প্রায় হারিয়ে ফেলেছিলাম, যার কারণে তোমার এই ভুলটি অনেক গুরুতর ভুল। এজন্য ভালো হবে যে তুমি সাংওয়ান নিরীক্ষকের পদ থেকে নিজেই সরে যাও। রাজকুমার জেসং বলে, জি রাজমাতা, আমি এ ব্যাপারে খেয়াল করব। এখান থেকে সিন শিফট হলে আমরা মহারাজকে দেখতে পাই। সখীরা এখানে তাকে অনুষ্ঠানের জন্য প্রস্তুত করছিল। তখনই তত্ত্বাবধায়ক তার কাছে আসে এবং বলে, মহারাজ আমি আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। তত্ত্বাবধায়ক তাকে জানায় যে কোর্টলেডি চুওয়াল আত্মহত্যা করে ফেলেছে। পাহারাদাররা গিয়ে দেখে তার ঘাড়ে হেয়ার পিন বিঁধেছিল। তখন মহারাজ বলে, এ ব্যাপারটিকে গোপন রাখো, এ ব্যাপারে যেন কেউ জানতে না পারে।
এবং মহাসচিব সংজেকে বলো সে যেন এ ব্যাপারে তদন্ত নেয় যে কোটলেডি চুওয়াল মরার আগে কার কার সাথে দেখা করেছিল। অনুষ্ঠানে বাবুর্চিরা তাদের খাবার প্রস্তুত করে ফেলে। এখানে মাংসের বদলে তারা সয়াবিন ব্যবহার করেছিল। আমরা দেখতে পাই জিয়ং মহারাজের জন্য গোপনে কিছু চকলেট বানিয়ে রেখেছিল। সমস্ত রাজকুমার এবং প্রতিমন্ত্রীরা রাজমাতাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এরপরে এখানে নর্তকীদের নৃত্য প্রদর্শন করা হয়। রাজমাতা তখন তার খাবার গ্রহণ করে। খাবারটি তার অনেক ভালো লাগে। সে জিয়ংকে ডেকে জিজ্ঞেস করে, এই মাংসটি অনেক সুস্বাদু, তুমি এখানে কিসের মাংস ব্যবহার করেছো? জিয়ং বলে, রাজমাতা, এখানে মাংস ব্যবহারই করা হয়নি। আপনি যেটাকে মাংস ভাবছেন এটা আসলে সয়াবিন। আমি খেয়াল করছি আপনি কয়দিন যাবত মাংস খাচ্ছেন না, যার কারণে আমি ফুল ভেজিটেরিয়ান অর্থাৎ শাকাহারী খাবার বানিয়েছি। আমি দোয়া করব যেন আপনার বাকি জীবন সুস্থ এবং স্বাভাবিক কাটে। খাং মুকজু তখন জিয়ংকে দেখে মনে মনে বলে, তোর এই খাবার বানানোর অহংকার কিছুক্ষণ পরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নর্তকীদের নৃত্য প্রদর্শন শেষ হলে মহারাজের নিজের আয়োজিত ছিয়ংমু নাকি ছোয়ংমু এই প্রোগ্রামটি স্টার্ট হয়ে যায়, যেখানে মহারাজ নিজে নৃত্য প্রদর্শন করতে থাকে। নৃত্য প্রদর্শনের পরে মহারাজ রাজমাতার দীর্ঘ আয়ু কামনা করে এই প্রোগ্রামটি শেষ করতেই যাবে, তখনই পেছন থেকে হঠাৎ ই ছাংকিউন চলে আসে। সেনাপতি ই ছাংকিউনকে থামালেও ই ছাংকিউন জবরদস্তি মহারাজের কাছে গিয়ে মহারাজকে সকল সত্য ঘটনা বলে দেয়, যে কিভাবে তার মাকে মারা হয়েছিল। আর প্রমাণস্বরূপ সে তার সাথে সেই সকল কাগজপত্র এবং দরখাস্ত নিয়ে আসে যাতে তার মায়ের মৃত্যুর আসল ঘটনা বর্ণিত ছিল। সে মহারাজের সাথে তার নানির পরিচয় করিয়ে দেয়। সে বলে যে তার নানি তার মায়ের মৃত্যুর পর থেকে এরকম হয়ে গেছে। মহারাজ তার নানির কাছে গেলে নানি তার কাছে কুর্নিশ করে আকুতি মিনতি করে যে, মহারাজ দয়া করে আমার মেয়েকে মারবেন না, ও একদম নির্দোষ। মহারাজ তখন বলে, নানি আমাকে চিনতে পারছেন না? আমি। নানি তখন হাসতে হাসতে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে এবং পাগলের মতো খাওয়া দাওয়া করতে থাকে। মহারাজ সকল গোপন তথ্য জেনে যাওয়ার পরে রাজমাতার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। রাজমাতা দুর্বল হতে শুরু করে। সবাই ধীরে ধীরে অনুষ্ঠানের স্থলকে ত্যাগ করে যেতে শুরু করে, কিন্তু মহারাজ সবাইকে যার যার জায়গায় বসার আদেশ দেয়। এরপরে মহারাজ মহাসচিব এম সংজেকে সেই সকল কাগজপত্রগুলোকে উচ্চ স্বরে সবার সামনে পড়ার আদেশ দেয়। এম সংজে তখন কাগজপত্রগুলোকে পড়তে আরম্ভ করে। এখানে আমরা জানতে পারি যে স্বর্গীয় মহারাজের 2 জন সখী মহারাজের কাছে রিপোর্ট জানায় যে রানী ইয়নের আচরণ ঠিকঠাক নয়, এজন্য রানীকে পদ থেকে বরখাস্ত করা হোক, তাকে রানীর পদ থেকে সরিয়ে আনা হোক। রাজপ্রাসাদের বেশিরভাগ মন্ত্রী এই জিনিসগুলোকে সমর্থন জানিয়েছিল, যার কারণে রানী ইয়নকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং সকল অধিকার থেকে বরখাস্ত করা হয়। এরপরে রাজমাতা মহারাজের কাছে নিজে দরখাস্ত করে যে রানী ইয়নকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এতে করে স্বর্গীয় মহারাজ রানী ইয়নকে বিষ পান করিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেয়, যার কারণে রানী ইয়নকে খুব নিষ্ঠুরভাবে বিষ পান করিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। রানী ইয়ন কেবল মহারাজের সাথে দেখা করার কাকুতি মিনতি করছিল, কিন্তু কেউ তার এ কথা শোনেনি। রানী ইয়নের নিথর দেহটি এভাবে নিস্তেজ হয়ে যায়। এটা শুনে মহারাজ সিংহের মতো গর্জন করে ওঠে। সে তার তলোয়ার নিয়ে রাজমাতার দিকে অগ্রসর হতে থাকে। তখন জিয়ং তাকে আটকে নেয়। জিয়ং বলে, মহারাজ দয়া করে আপনি এসব কিছুই করবেন না। মহারাজ তখন বলে, তুমি এখান থেকে চলে যাও, নিজের জানের মায়া করো। জিয়ং বলে, আমি সরব না, আপনি এমনটা করতে পারেন না, আপনি এমন কিছুই করবেন না। তখনই পত্রকার ই ছাংগিয়ন মহারাজকে জানায় যে আপনার নানির হাতে যে রক্তমাখা কাপড়টি রয়েছে এটি আপনার স্বর্গীয় মায়ের শেষ পরিধানকৃত জামা। এটা দেখার পরে মহারাজ আবার পাগল হয়ে যায়। মহারাজ সেনাপতিকে আদেশ করে বাইরে যাওয়ার সকল রাস্তা যেন আটকে দেওয়া হয়। আমার মায়ের মৃত্যুর পেছনে যাদের হাত রয়েছে তাদেরকে আমি মেরে ফেলবো, এটা বলে মহারাজ রাজমাতার দিকে এগোতে শুরু করে। জিয়ং তখন মহারাজকে জড়িয়ে ধরে বলে, দয়া করে মহারাজ আপনি এমনটা করবেন না। আপনি আমাকে কথা দিয়েছিলেন, আপনি বলেছিলেন আমার জন্য বিবিম্বাপ বানাবেন, আপনি বলেছিলেন আপনি অত্যাচারী হবেন না, আপনার কথা রাখুন মহারাজ। মহারাজ তখন বলে, তুমি নিজের জানের মায়া করো। জিয়ং বলে, না আমি সরব না। মহারাজ তখন জিয়ং এর দিকে তলোয়ার তাক করে ফেলে। জিয়ং তখন বলে, আমি সরব না, কেননা আমি আপনাকে ভালোবাসি এবং আমি চাই না আপনি একজন অত্যাচারী রাজা হয়ে যান। মহারাজ তখন নিজের তলোয়ারকে নিচে নামালেও তার সিদ্ধান্তে অটল থাকে। সে রাজমাতার দিকে অগ্রসর হতেই থাকে। জিয়ং এখানে বুঝে উঠতে পারছিল না সে কি করবে, এই ঘাপসন বিদ্রোহকে সে কিভাবে থামাবে। তখন জিয়ং এর মাথায় একটি বুদ্ধি আসে। জিয়ং গিয়ে মহারাজের নানিকে সেই চকলেট খাওয়ায় যেটা সে মহারাজের জন্য রেখেছিল এবং তাকে বলে যে একটি সন্তানের ভালোবাসাকে বুঝুন, আপনার মেয়েকে বুঝুন আর সকলকে সত্য কথা জানিয়ে দিন। মহারাজ ততক্ষণে রাজমাতার কাছে চলে গিয়েছে। সে রাজমাতার গলায় তলোয়ার ধরে, তাকে আক্রমণ করতেই যাবে। তখনই নানি বলে ওঠে, আমার মেয়েকে তারা খুব নিষ্ঠুরভাবে মেরে ফেলেছে। আমার মেয়ে রক্তবমি করতে করতে মারা যায়। মৃত্যুর আগ পর্যন্ত সে শুধু একটি কথাই বলছিল, আমার সোনামণি, আমার ইয়নহি, তুমি তোমার মায়ের মৃত্যুর বদলা নেবে, কিন্তু কাউকে খুন করে নয়, কারো গলায় তলোয়ার ধরে নয়। আমি চাই ইতিহাসে যেন তোমার নাম একজন ভালো রাজা হিসেবে বর্ণিত থাকে, একজন অত্যাচারী রাজা হিসেবে নয়। আমি চাই না তুমি সেই অত্যাচারী রাজার পদ বেছে নাও। এ কথা শুনে মহারাজ বলে, একজন নিষ্ঠাবান রাজা
আপনার কি মনে হয় না এটার জন্য অনেক দেরি হয়ে গেছে? অনেক দেরি হয়ে গেছে। জিয়ং তখন বলে, দেরি হয়নি মহারাজ, আপনি দয়া করে আপনার মন পরিবর্তন করুন, আপনার মায়ের কথাকে গুরুত্ব দিন। আপনার স্বর্গীয় মায়ের ইচ্ছা ছিল আপনি একজন নিষ্ঠাবান রাজা হবেন এবং আপনি সেই রাস্তায় অটল থাকুন। সবাই তখন মহারাজকে কুর্নিশ করে রিকোয়েস্ট করতে থাকে। মহারাজ তখন ফাইনালি তার তলোয়ারকে নিচে নামিয়ে দেয় এবং উদাস হয়ে সেখান থেকে চলে যেতে আরম্ভ করে। জিয়ং এবং তত্ত্বাবধায়ক এবং বাকি কোর্টলেডি এবং সখীরা মহারাজের পেছন পেছন যেতে থাকে। মহারাজ তখন তাদের সকলকে বলে, তোমরা আমাকে একা ছেড়ে দাও, আমি কিছুক্ষণ সময় একান্তে কাটাতে চাই। তখন সবাই সেখান থেকে চলে গেলেও জিয়ং তার কাছেই থাকে, তার পেছনে। এখানে মহারাজ তার মায়ের কথা মনে করে বাচ্চাদের মতো কান্না করতে থাকে। সে জিয়ংকে বলে, তুমি কি কখনো চেয়েছো তোমার পরিবারের প্রত্যেকটা সদস্য মরে যাক? আমি চেয়েছি। আমি আমার নিজের পিতার মৃত্যু কামনা করতাম। আমি চাইতাম সে যেভাবে আমার মাকে মেরে ফেলেছে সেভাবে যেন সেও মরে যায়। আমি আমার মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য এই রাস্তা বেছে নিয়েছিলাম, কিন্তু এতদিন পরে আমি জানতে পারলাম আমার নিজের মাই চাইতো না আমি এই পথ বেছে নেই। জিয়ং তখন বলে, এই পথ বেছে নিলে আপনার কোনো উপকারী হতো না। আপনি বলুন, আপনি সকলকে মেরে দিতেন, তারপরে আপনি কি করতেন? আপনার ভবিষ্যৎ কি হতো? মহারাজ বলে, আমি জানি না। জিয়ং বলে, আপনি আমাকে কথা দিন, আপনি কোনোদিন এরকম করবেন না, কেননা আমার আপনার জন্য চিন্তা হয়। মহারাজ তখন বলে, তোমার আমার জন্য এত চিন্তা হয়? জিয়ং বলে, চিন্তা তো হবেই, আপনার কষ্ট হলে আমারও কষ্ট হয়। পরের সিনে আমরা রাজকুমার জেসং এবং বাকি প্রতিমন্ত্রীদেরকে দেখতে পাই। যেহেতু তাদের প্ল্যান এ ফ্লপ হয়ে গেছে, এজন্য তারা প্ল্যান বি শুরু করতে চলেছিল। এখানে সংজে গোপনে তাদের এই সকল কথা শুনে নেয়, কিন্তু সে বাঁচতে পারে না। জেসংরা তাকে দেখে ফেলে এবং তাকে আটক করে নেয়। অপরদিকে আমরা সেই বৃদ্ধ প্রতিমন্ত্রীকে দেখতে পাই। সে প্রতিমন্ত্রীদেরকে জানায় যে সন্ধ্যাবেলা আমার ঘরে সবাইকে আসতে বলো, আমরা একটি আলোচনা করব। এরপরের সিনে আমরা রাজমাতাকে দেখতে পাই। সে এখনো দিনের বেলার ঘটনাকে ভুলতে পারছিল না। এটা তার কাছে দুঃস্বপ্নের মতো ছিল। সখীরা এখানে রানীর সাথে পরামর্শ করছিল। তারা বলছিল যে মহারাজ একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। আমরা তো ভেবেছিলাম আজকে আমাদের মৃত্যু নিশ্চিত, কিন্তু শেষ মুহূর্তে বাবুর্চি জিয়ন এসে আমাদেরকে বাঁচিয়ে নিল। মহারাজ কি সুন্দর বাবুর্চির কথা মতো সকল কাজ করলো। বাবুর্চি জিয়নের কথা মহারাজ অনেক মানে। কেমন হয় যদি আমরা সুখে কাঙ্কে তার পদ থেকে সরিয়ে বাবুর্চি জিয়ংকে রানী বানিয়ে দেই? রানী তখন বলে, রাজমাতার আদেশ ছাড়া আমরা এটা করতে পারবো না, এজন্য তোমাদের এই কথা গোপন রাখো, কাউকে এই কথা বলো না। এর পরের দৃশ্যে আমরা জিয়ন আর মহারাজকে তাদের কক্ষে দেখতে পাই। জিয়ং তখন মহারাজকে বলে, আচ্ছা মহারাজ, আপনার কি একটু খটকা লাগছে না? অনুষ্ঠানের এরকম সময়ে কেন ই চাঙ্গিউন এসে সকল বার্তা আপনাকে জানাবে এবং রাজকুমার ছিমিয়ং এর উপরে হামলা, আমাদের উপরে হামলা, এই সবকিছু আমার এরকম মনে হচ্ছে যেন কেউ আপনাকে অত্যাচারী বানানোর ষড়যন্ত্র করছে, যেন কেউ চায় যে আপনি অত্যাচারী হয়ে যান। মহারাজ বলে, এমনটা হতে পারে? জিয়ন বলে, হ্যাঁ, হয়তোবা এজন্যই আমি আমার যুগ থেকে এই যুগে ফিরে এসেছি। মহারাজ তখন বলে, এখন আমি কিভাবে শুরু করব? জিয়ন বলে, আমি চাই আপনি রাজমাতার সাথে ভোজন দিয়ে সবকিছু শুরু করুন। মহারাজ বলে, রাজমাতাকে সামনে দেখলে আমি একটি খাবারও মুখে নিতে পারবো না। জিয়ন তখন বলে, আপনাকে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। মহারাজ তখন বলে, ঠিক আছে, যদিও আমি তার চেহারাও দেখতে পছন্দ করব না, কিন্তু আমি চেষ্টা করব। জিয়ন তখন অনেক খুশি হয়ে যায়। জিয়ন তখন বলে, তাহলে আজকে সন্ধ্যাবেলার খাবারটি আমি রাজমাতা এবং আপনার জন্য প্রস্তুত করব। ও হ্যাঁ, মিং বাবুর্চি তাং বাইলং আপনাকে একটি বার্তা দিতে বলেছিল। বার্তাটি এমন ছিল যে বিষয়বস্তুর গভীরতা সহজে দেখা যায় না এবং রাতে ঘুমানোর আগে দরজায় খিল দিয়ে ঘুমাতে হয়। মহারাজ বলে, তুমি কি কইলা এটা? জিয়ং বলে, আরে আমিও বুঝিনি, এটা হয়তোবা কোনো ধাঁধা হবে। এটা বলে জিয়ং সেখান থেকে চলে যায়। শাহী রন্ধনশালায় গিয়ে জিয়ং বাবুর্চিদেরকে বলে যে আজকে আমরা মহারাজ এবং রাজমাতার জন্য খাবার প্রস্তুত করব। তারা তাদের কাজ শুরু করে ফেলে। পরের সিনে আমরা সংজের বাবাকে দেখতে পাই। সেও রাজমহলের একজন প্রতিমন্ত্রী ছিল। তাকে জেসাং মহলে ডেকেছিল, এজন্য সে জেসাং এর সাথে কথা বলতে যায়, কিন্তু এখানে সে সময়ের আগেই পৌঁছে যায়। জেসাং এবং বাকি প্রতিমন্ত্রীদের ষড়যন্ত্রের ব্যাপারে এই মন্ত্রী সকল কিছু জেনে যায়, যার কারণে জেসাংরা এই মন্ত্রীকে মেরে ফেলে। এরপরে শাহী রন্ধনশালায় কিছু সিপাহী এসে জিয়ংকে বলে যে মহারাজ আপনাকে তলব করেছেন। জিয়ং তখন তাদের সাথে যেতে আরম্ভ করে, কিন্তু মাঝপথে তারা তাকে আটক করে নেয়। এখানে আবার হঠাৎ করে গঙ্গিল চলে এসে তাদের সকলকে মারধর করে জিয়ংকে নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে যে সিপাহীরা জিয়ংকে নিতে এসেছিল এগুলো মহারাজের সিপাহী ছিল না, এগুলো ছিল জেসাং এর পাঠানো সিপাহী। ওদিকে জেসাং এর ইশারায় প্রতিমন্ত্রী গিয়ে মহারাজকে জিয়ং এর টুপি দেখিয়ে বলে, মহারাজ, জিয়ংকে কেউ আটক করে নিয়েছে, বাবুর্চিকে সালগোজি জঙ্গলে আটকে রাখা হয়েছে। এদিকে সেনাপতিও এসে বলে যে আপনার মহাসচিব এম সংজেকে সালগোজি জঙ্গলে বিদ্রোহী
জঙ্গিরা আটক করে ফেলেছে। এটা শুনে মহারাজ অনেক চিন্তিত হয়ে পড়ে। সে তখন জিয়ং এর বলা সেই ধাঁধাটিকে মনে করতে থাকে। এরপরে সেনাপতিকে বলে, চলো আমাদেরকে বাবুর্চি এবং মহাসচিবকে বাঁচাতে হবে। তারা জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তারা জঙ্গলের উদ্দেশ্যে বেরোনোর পরে মহলে মহারাজের ছিয়ং এর পোশাক পরে কেউ একজন ঢুকে। সবাই তাকে মহারাজ মনে করে ভয় পাচ্ছিল, কেননা তার হাতে তলোয়ার ছিল। সে একে একে সবাইকে মেরে রাজমাতার ঘরে প্রবেশ করে। রাজমাতা বলে, মহারাজ আপনি এখানে? সে দেখতে পায় মহারাজের তলোয়ারে রক্ত ছিল। রাজমাতা তখন বলে, মহারাজ আপনি তাহলে তলোয়ার উঠিয়ে নিলেন। ব্যক্তিটি তখন জোরে জোরে হাসতে থাকে। রাজমাতা বুঝে যায় যে এটা মহারাজ নয়, এটা হচ্ছে রাজকুমার জেসন। রাজকুমার জেসন তখন তার মুখোশ খুলে রাজমাতাকে বলে, আপনি অনেক বড় ভুল করেছেন এবং আপনাকে এই ভুলের শাস্তি পেতে হবে। নিষ্কাশিত রানীর ছেলেকে আপনি কেন রাজা বানালেন? এটা বলে রাজকুমার জেসন রাজমাতাকে মেরে ফেলে এবং বাইরে এসে তার সৈনিকদেরকে আদেশ দেয় যুদ্ধের ঘোষণা করতে। এখানে তার সৈনিকরা রাজমহলের সবাইকে মেরে ফেলে, মানে একদম সবাইকে। ওদিকে মহারাজ জঙ্গলে এম সংজেকে দেখতে পায়। তাকে বেঁধে রাখা হয়েছিল। মহারাজ তার বাঁধন খুলতে যায়। এম সংজে তখন তাকে বলে, মহারাজ আপনাকে এখান থেকে চলে যেতে হবে, আপনাকে মারার ষড়যন্ত্র করা হচ্ছে। মহারাজ তার কোনো কথা শুনে না। মহারাজ তার বাঁধন খুলে যাচ্ছিল, তখনই হঠাৎ করে জেসাং এর লোকেরা তাদের উপরে তীর বর্ষণ করতে আরম্ভ করে। সংজে তখন মহারাজকে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, যার কারণে সকল তীর গিয়ে সংজের শরীরে লাগে। সংজে তখন বলে, আপনাকে বেঁচে থাকতে হবে মহারাজ, রাজকুমার জেসাং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র থেকে আপনাকে অবশ্যই বাঁচতে হবে। হয়তোবা আমাদের রাস্তা এখানেই শেষ হয়ে গেল। আলবিদা মহারাজ। আমাদের মহাসচিব সংজে এভাবে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। মহারাজ নিজের এত কাছের বন্ধুকে চোখের সামনে এভাবে নিষ্ঠুরভাবে মরে যেতে দেখে নিজেকে সামলাতে পারে না। সে এখানে পাগলের মতো চিৎকার করতে থাকে। অপরদিকে আমরা জিয়ংকে দেখতে পাই। গঙ্গিল এখানে জিয়ংকে একটি জায়গায় নিয়ে এসে তার বাঁধন খুলে দেয়। জিয়ং বলে, কি হচ্ছে এসব, আপনি আমাকে বলুন। গঙ্গিল বলে, এখন এত কিছু বলার সময় নেই। লাল পট্টিওয়ালা সৈনিকরা এখানেও আছে, তার মানে জেসাংরা এই জায়গাকেও দখল করে নিয়েছে। তুমি আমার সাথে এসো, না হলে মরবে। আর মহারাজের বেঁচে থাকার জন্য তোমার বেঁচে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। সে জিয়ংকে নিজের সাথে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনই লাল পট্টিওয়ালা সৈনিকরা তাদের উপরে হামলা করে নেয় এবং জিয়ং এর পায়ে বেড়ি দিয়ে তাকে বেঁধে ফেলে। জিয়ং তখন মনে মনে বলে, লাল পট্টিওয়ালা সৈনিক, তলোয়ার, তার মানে কি গাবসন বিদ্রোহের সূচনা হয়ে গেছে? মহারাজ কোথায়? আমরা দেখতে পাই মহারাজ জঙ্গলে লড়াই করছিল। সে মনে মনে বলে, বাবুর্চি জিয়ন, যে পর্যন্ত আমি তোমার কাছে না যাই সে পর্যন্ত দয়া করে তুমি জীবিত থেকো। তারপরে আর কি, এপিসোড শেষ। আমাদেরকে 12 নাম্বার এপিসোড দেখতে হবে এবং আমি চাই এতে কোনো স্যাড এন্ডিং যেন না হয়। আমার স্যাড এন্ডিং একদম পছন্দ না, কিন্তু দেখে যা মনে হচ্ছে আমি কিছু ভাবতে পারছি না। আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন এবং কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশেই থাকবেন। 12 নাম্বার এপিসোড আপলোড করা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।